এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। দিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে শুধু আলোচনার জন্ম দেয়নি, এটি এখন এক ধরনের সতর্ক সংকেতের রূপ নিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বক্তব্যের পর ঢাকায় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে যে অস্বস্তি দেখা যাচ্ছে তা আর গোপন নেই। প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কি আদৌ নির্ধারিত পথে এগোতে পারবে, নাকি শেখ হাসিনার বক্তব্যের পর নির্বাচন পুরোপুরি স্থগিত বা বন্ধ হয়ে ভিন্ন পথে চলে যেতে পারে? পরিস্থিতি কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে না? নির্বাচনের আগে কোথা থেকে যেন সামনে আসছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রসঙ্গ। ডক্টর ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন, পতিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। হাওয়ায় মিলিয়ে যাওয়া সে আওয়ামী লীগকে এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পশ্চিমাদের চাপের মধ্যে সাম্প্রতিক ইস্যুগুলো শক্ত হাতে সামাল দিতে পারবে প্রশাসন, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ আসবে সেনা সদর থেকে? এখন সেটিই দেখার বিষয়। কোনো পাতানো নির্বাচন হবে না, রাষ্ট্রপ্রধান আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ভাই, এবং সিলেটে আপনারা আরো অনেক কিছু সারপ্রাইজ দেখবেন। 12 তারিখে নির্বাচন হবে না, ইভেন তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি স্বচ্ছ নির্বাচন হবে না, এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় স্পষ্ট বার্তা দিয়েছেন, আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন সফল হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেলে পরিস্থিতি সহিংস হতে পারে। নির্বাচন হওয়ার কোনো পরিবেশ বাংলাদেশে নাই, এবং এই পরিবেশটা নাই যে সে অবস্থাটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করেছে। তার নির্বাচন অনুষ্ঠানে কোনো আগ্রহ ছিল না, কোনো ইচ্ছাও ছিল না। সে জাস্ট এখন বলি যে ছেড়ে দে মাথায় আছি, ভিক্ষা চাই না কুত্তা সামলা, সেই জন্যই সে ইলেকশনটা দিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে প্রস্তুত দেশবাসী, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোট প্রদানের সুযোগ করে দিতে 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার, কিন্তু যদি বলা হয় পিছিয়ে যাচ্ছে নির্বাচন, সেক্ষেত্রে বিশ্বাস করবেন কি? আসুন সমীকরণ মেলানো যাক। 24 আগস্টে ক্ষমতাচ্যুত হবার পর একের পর এক মামলায় জর্জরিত হন শেখ হাসিনা। 2025-এ আইসিটির এক মামলায় ঘোষণা করা হয় ফাঁসির রায়, অথচ নির্বাচনের বছরেই উল্টো গণেশ। একের পর এক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন সাবেক সরকার প্রধান। প্রথম সারির গণমাধ্যমগুলোই এই খবরগুলোকে ছাপিয়ে যাচ্ছে প্রার্থীদের মনোনয়ন বাতিল, প্রত্যাহার কিংবা প্রচারণার খবর। তবে এমন ঘটনায় উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। বাতিল হওয়া প্রথম মামলায় নিহত দাবি করা ব্যক্তিকে জীবিত পাওয়া গেছে, পরের মামলায় জুলাই আন্দোলনে আহত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি, তাই হাসিনা সহ 115 আসামি অব্যাহতি পেয়েছেন। শতাধিক মামলার মধ্যে মাত্র 2টি মামলায় শেখ হাসিনার অব্যাহতিকে ছোট ঘটনা মনে হচ্ছে। ভাবছেন মৃত্যুদণ্ডাদেশ পাওয়া একটি মামলার রায়ই যথেষ্ট? তাহলে আপনার মতো আরেকজন সরল মানুষকে খুঁজে পাওয়া দুষ্কর। সম্প্রতি যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মাওলানা আবুল কালাম আজাদ আদালতে আত্মসমর্পণে ছিলেন। বাচ্চু রাজাকার হিসেবে পরিচিত এই ব্যক্তির বিচার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলা চলাকালীন সময়ে তিনি পলাতক ছিলেন। পরিবর্তিত পরিস্থিতিতে রায়ের 13 বছর পর আদালতের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তিনি। সমীকরণ কি এখন একটু করে মিলছে? শেখ হাসিনার বিরুদ্ধেও বিচার প্রক্রিয়া সম্পাদন হয়েছে এই আদালতে, এবং তিনিও পলাতক। আদালত যদি মাওলানা আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ডাদেশ বাতিল করে, একই প্রক্রিয়ায় কয়েক বছর পর রেহাইয়ের সুযোগ পাবেন শেখ হাসিনাও। স্বৈরাচার হিসেবে খ্যাত সাবেক প্রধানমন্ত্রীকে ফেরানোর জন্যই কি এমন নজির রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু এর সাথে নির্বাচনের সম্পর্ক কি? উত্তর হলো আওয়ামী লীগের সাম্প্রতিক কার্যকলাপ। চলতি মাসেই প্রথমবারের মতো দিল্লিতে সংবাদ সম্মেলন করেছেন দলটির শীর্ষ নেতারা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানিয়েছেন, ডক্টর ইউনূসের বদলে অন্য কোনো সরকার আসলে নির্বাচনে আসবে আওয়ামী লীগ। এর মধ্যে গেল সপ্তাহে কয়েকবার নির্বাচন বর্জনের ইঙ্গিত দিয়েছে এনসিপি। পরিস্থিতি কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে না? নির্বাচনের আগে কোথা থেকে যেন সামনে আসছে আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রসঙ্গ। ডক্টর ইউনূস কিছুদিন আগেই বলেছিলেন, পতিত আওয়ামী লীগ নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। হাওয়ায় মিলিয়ে যাওয়া সে আওয়ামী লীগকে এখন
বেশ সক্রিয় দেখা যাচ্ছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে পশ্চিমাদের চাপের মধ্যে সাম্প্রতিক ইস্যুগুলো শক্ত হাতে সামাল দিতে পারবে প্রশাসন, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ আসবে সেনা সদর থেকে? কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। তাহলে ফাইনালি নির্বাচনটা আর হচ্ছে না, নির্বাচন পিছিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না ভাই, এবং সিলেটে আপনারা আরো অনেক কিছু সারপ্রাইজ দেখবেন। 12 তারিখে নির্বাচন হবে না, ইভেন তারা বলে দিচ্ছে যে হচ্ছে জামাত ইসলাম এবং এনসিপি স্বচ্ছ নির্বাচন হবে না, এই মর্মে তারা নমিনেশন প্রত্যাহার করে নেবে। ভাই বাংলাদেশের ইতিহাস যারা জানেন, বাংলাদেশের ইতিহাস ধীরে ধীরে একদম কম হয়নি, কিন্তু অর্ধ শতাব্দী পার হয়ে গেছে বাংলাদেশের ইতিহাস। এই অর্ধ শতাব্দীর দীর্ঘ ইতিহাসে বঙ্গবন্ধুর মানে আপনার 10 ভাগের 1 ভাগ কারো কোনো অবস্থান নেই। বঙ্গবন্ধু যত বড় নেতা ছিলেন তার 10 ভাগের 1 ভাগও অন্য কারো অবস্থান হবে না দেশে। করুক বাংলা করুক, আমাদেরকে ঠেকাই রাখতে পারবে না। বাংলার জনগণ ঘরে ঘরে জেগেছে, বাংলার জনগণ রাজপথে নেমেছে। সামনে কাগজ দিয়ে হোক আর যা দিয়ে হোক, লোক তো বানাই যারা স্বৈরাচার তারা স্বৈরাচার কয়, আর হে স্বৈরাচার না, এই দেশের জনগণের লেখা গরিবের অসহায় মানুষের লেখা তার জীবন দিয়ে রাখছে, দিন রাত সে পরিশ্রম করতে এই দেশের মানুষের লেখা। তার বাবে এই দেশ স্বাধীন করে গেছে, এই দেশ স্বাধীন করছে জনগণ লইয়া, এই দেশের মানুষের লইয়া এই দেশ স্বাধীন করছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বলেছেন, যেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেই নির্বাচনে ভোট কেন্দ্রে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক যাবেন না। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। আর এই সংসদ নির্বাচনটা কি হবে, নাকি নির্বাচন হওয়ার আগেই আপনার শেখ হাসিনা উনি বাংলাদেশে চলে আসবে? কোনটা বর্তমান বাংলাদেশের মানে যারা নাকি সরকার গঠন করতে চাচ্ছে, বিএনপির কথা বলছি আমি, বিএনপিরই আপনার যারা নাকি এতদিন বিএনপিকে টিকায় রাখছে রাজপথে, টকশোতে বা কি বলে বিতর্কে তর্কে, বিভিন্ন প্ল্যাটফর্মে যারা নাকি টিকায় রাখছে, তারাই বলতেছে যে ডক্টর ইউনূসের অধীনে ফেব্রুয়ারিতে এই নির্বাচন নাকি হবে না। শুনে আসুন। ইলেকশন নিয়ে আলোচনা করাটাই বাধ্যতা, ইলেকশনটা হবে না তো, এবং আমার ধারণা ইউনূস সাহেবের অধীনে ইলেকশনই হবে না, এটা আমার ধারণা। ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হবে না, এটাই বাস্তব কথা। ফজলুর রহমান উনি এমনি তো আর বলে নাই, শুধু এখানেই না, আপনার খালেদ মহিউদ্দিনের টকশোতে আপনার আরেকজন সাংবাদিক মাসুদ কামাল উনি পর্যন্ত, বা শুধু উনি না রে ভাই, সকলেই বলতেছে যে ফেব্রুয়ারিতে এই নির্বাচন হবে না, আইনজীবী থেকে শুরু করে এ থেকে জেড পর্যন্ত। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন দেশে ইনশাল্লাহ হবে না। নির্বাচনের মূল লড়াই কাদের মধ্যে হবে বলে আপনি মনে করেন কামাল ভাই? আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, ব্যালটেও আওয়ামী লীগের কোনো মার্কা থাকবে না, কিন্তু আওয়ামী লীগ নির্ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে। কিন্তু কামাল ভাই, আমি একটা জিনিস খালি আপনাকে একটু জানতে চাই যে 2024-এর ইলেকশনে আমি আসছিলাম বাংলাদেশে, ইলেকশনটা কেমন হয় দেখতে, নানা ধরনের রিপোর্ট করছিলাম যে ইলেকশনের জায়গায় তো আওয়ামী লীগ, যে ইলেকশনের মধ্যে খালি আওয়ামী লীগই ছিল। আপনি সবচেয়ে বেশিবার বলছেন খালি ডামি ছিল, আওয়ামী লীগ ছিল, আপনি চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, এইটারে কোনো ইলেকশন বলতে আপনি রাজি হন নাই। ওই ইলেকশনও তো যাদেরকে আপনি আওয়ামী লীগ বলতেছেন তারা তো যায় নাই, আওয়ামী লীগ তো খালি নৌকা থাকলেও তারা যায় নাই। আমি কেন্দ্রের পর কেন্দ্রিক ফাঁকা পাইছি। তো আওয়ামী লীগের মধ্যে যদি আওয়ামী লীগের এত লয়ালিটি থাকতো, আওয়ামী লীগের মন্ত্রীরা 12% 13% ভোট নাকি কাস্ট হয়েছে, তাও আমি এটা সন্দেহ করি, মানে আমি এটা পুরা আমি আম নট শিওর। আমি আপনাকে বলি, ওই ঘটনাটা অন্য ঘটনা, ওটা অন্য প্রেক্ষিতে এখানে ওখানে ওই যে বললাম না যে আমি বলতাম তখন এই এক ইলেকশন হচ্ছে, এটাকে আমি ইলেকশনই বলি না, বলছি কারণ এই কারণে যে আপনি যেখানেই ভোট দিবেন, বড় একটা ব্যালট পেপার আপনাকে ধরাই দেওয়া হয়েছে, আপনি যেখানেই সিল দিবেন ওইটাই আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগের তো ভয় নাই, যেখানে আওয়ামী লীগের ভয় নাই, যেখানে আওয়ামী লীগের অস্তিত্ব ধরে একটা টান দেয় নাই, সেখানে আওয়ামী লীগের লোক না গেলেও কোনো সমস্যা নাই। তারা ওইভাবে নিয়েছে যে যেখানেই ভোট দেবো ওইটা আমাদের লোক, ও গেল আমার, সে গেল আমার, কাজে ওইটার সঙ্গে এটা তুলনা করা যাবে না। এখন কিন্তু আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে সামনে, কাজে তারা কি করবে আমি জানি না, কিন্তু আমি এটা এখনো মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগ নাই, কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। কি বুঝলেন? এখন এত শতর ভিতরে ফেব্রুয়ারি থেকে নির্বাচন দিতে পারবে? আমাদের বাংলাদেশের সংবিধানেও নাই, কোনো কিছুতে নেই, মানে ধারের পাশেও নাই। আপনি বাংলাদেশের সংবিধান ধরেও রাখবেন, আবার উগলাবেন না, আপনি কোনো বিপ্লবী সরকার গঠন করবেন না, কোনো ইন্টারিম গভর্নমেন্ট নাই, সংবিধানকে ছুড়ে ফেলে দিচ্ছেন না, সাসপেন্ডও করছেন না, নির্বাচন কিভাবে হয় আমি তো বুঝি না। বর্তমানে সাংবিধানিক সরকার নাই, অসাংবিধানিক সরকার। অসাংবিধানিক সরকার অসাংবিধানিক নিয়মে নির্বাচন করবেন এবং হ্যাঁ না ভোট করবেন, অন্তত আমার বুদ্ধি তো আসে না রে ভাই। সুতরাং এই নির্বাচন সম্পূর্ণ অসাংবিধানিক, ডেফিনেটলি অবৈধ। এবং আপনি যদি বলেন যে নির্বাচন করতে চান, ভালো কথা করেন, কারণ এই নির্বাচনে তো অনেক কিছুই করা হচ্ছে যেগুলি সংবিধানকে ভায়োলেট করে। যেমন অনেককেই নমিনেশন অ্যাপ্রুভ করা হচ্ছে যাদের আসলে দ্বৈত নাগরিকত্ব আছে, দ্বৈত নাগরিকত্ব আন্ডার ইনভেস্টিগেশন অথবা অ্যাপ্লিকেশন করেছেন, উনি দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল করার জন্য
এইটার ভিত্তিতে তো নির্বাচন করার অনুমতি দেওয়া যায় না। এটি তো কেস ল অলরেডি আছে না? তারপরে এটা ভায়োলেট করা হচ্ছে, সংবিধান ভায়োলেট করা হচ্ছে। এই নির্বাচন কিভাবে গ্রহণযোগ্য হয়? এই নির্বাচন গ্রহণযোগ্য নয়, নির্বাচনকে গ্রহণযোগ্য করেন, অল ইনক্লুসিভ নির্বাচন করেন। আওয়ামী লীগের নেতারা যারা ভুল করেছে বা অন্যায় করেছে তাদের বিচার হোক, সুষ্ঠু বিচার হতো। বিচার নামে প্রহসন আপনি তাজুলের মতো একজন জামাতি লোককে আপনি চিফ প্রসিকিউটর বানায় নির্বাচন আপনি বিচার করবেন, প্রহসন হয় না। আমার চরম শত্রু সুষ্ঠু বিচার হোক, এটা বিচার, সুষ্ঠু বিচার, নাহলে পরবর্তীতে এটা নিয়ে প্রশ্ন উঠে। এই যে হচ্ছে ফেয়ার ট্রায়াল, এটা বললে আমি আওয়ামী লীগ হয়ে যাই না, বহুদলীয় গণতন্ত্রের কথা বললে আমি আওয়ামী লীগ হয়ে যাই না। আমার বাংলাদেশে 2024 অনেক মানুষ বলেছে, এটা রিটার্ন থাকতে হবে। যদি আবার সেই লেজুর বৃত্তি, আবার সেই দলীয় চামচামি, আবার সেই নেতা পূজা এগুলো শুরু হয়ে যায়, তাহলে কিভাবে আপনি তারেককে সিকিউরিটি স্পেশাল বাহিনী গঠন করা হচ্ছে, কি এটা সিএসএফ, এটা আবার কি? এটা বাহিনী গঠন করে আপনি স্পেশাল প্রোটোকল দিচ্ছেন, অলরেডি তাকে প্রধানমন্ত্রী মেনেই নিয়েছেন। এইভাবে নির্বাচন হয় না, তাই নির্বাচন করেন, এভাবে নির্বাচন হয় না। নির্বাচন করতে হলে আপনার সবাইকে সম অধিকার দিতে হবে, সম রাইট দিতে হবে, যাতে করে সবাই সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে। এই প্রশ্নমূলক নির্বাচন ভাই অ্যাকসেপ্টেবল হবে না। আরেকটা প্রশ্নমূলক নির্বাচন করে বাংলাদেশকে বিপদে আপনারা ঠেলে দিয়েন। অসাংবিধানিক সরকার, অসাংবিধানিক নির্বাচন এবং অসাংবিধানিক প্রক্রিয়া এগুলো হচ্ছে, এগুলো করে বাংলাদেশের মানুষ কখনো শান্তিতে থাকবে না। এটা করে না, আন্তর্জাতিকভাবে এটা গৃহীত হবে। দেখবেন কোনো অবজারভার আসে নাই, আসবেও, লাভ কি লাভ বলেন? এটা কি জিয়ার আদর্শ ছিল? এটা কি জিয়ার বহুদলীয় গণতন্ত্র ছিল? জিয়া রহমানকে, আওয়ামী লীগকে এমনকি জামাতকে উনি নির্বাচন প্রক্রিয়ায় বা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনেননি। তারেক কি বলে? তারেক মেনে নিচ্ছে যে খালি মাঠে গোল দিলাম, কেমন কথা? তাহলে এটা একটা রাষ্ট্রপতি শাসিত সরকার হতে স্বৈরাচারী শাসিত সরকারকে বসিয়ে দেওয়া হচ্ছে। রাষ্ট্রপতি তারেককে তো রাষ্ট্রপতি বানিয়ে দেওয়া হচ্ছে। এটা তো সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্রে ব্যক্তিটা এত ইম্পর্টেন্ট থাকে না, প্রাইম মিনিস্টার এত ইম্পর্টেন্ট থাকে না। প্রাইম মিনিস্টারকে দল ইচ্ছা করে চেঞ্জ করে ফেলতে পারে, দামাদাম অর্ধেক রাস্তায় চেঞ্জ করে ফেলতে পারে দল, নিজের দল। এই দেখেন না, আমেরিকাতে পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচ করার জন্য তারা প্রস্তুত হচ্ছে, প্রেসিডেন্সিয়াল সিস্টেম। আর ব্রিটেনে তো ধামাধাম কতগুলো প্রাইম মিনিস্টার চেঞ্জ করে দিল দল। বাংলাদেশের মানুষ বুঝেই না আসলে সংসদীয় গণতন্ত্র কি। কই যে যাবো রে ভাই, দেশটা আবার বিপদে পড়তে যাচ্ছে, হায় রে বাংলাদেশ, হায় রে আমার দেশ। তারপরে কত সমস্যা রয়ে গেছে, কত অজস্র সমস্যা হয়েছে। দলীয় নিপীড়ন করে তো ভাই নির্বাচন করলে হবে না, গ্রহণযোগ্য হবে না। এই যে অসংখ্য মানুষ, আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তাদের বেশিরভাগই নির্দোষ, এবং তাদেরকে জেলের ভিতরে যে অত্যাচার নিপীড়নের সংবাদ আমরা পাচ্ছি, সেগুলো এভিডেন্স পাচ্ছি, এগুলো গ্রহণযোগ্য বলেন? এগুলো বললে কিনা আওয়ামী লীগ হয়ে গেলাম? এগুলো আপনাকে মূল সত্যটা বজায় রাখেন আগে, তারপরে এসে ডিরেকশন। আগে মূল সত্যটা আনেন, মূল সত্য মরে গেছে ভাই। এত মানুষের এভিডেন্স এগুলা আমি এই ভিডিওতে এত মানুষকে কেন প্রেজেন্টেশন করলাম? কারণ হচ্ছে একটি, যে শুধু আমি বলছি না, যারা নাকি বুদ্ধিজীবী রয়েছে, যারা নাকি রাজনীতি নিয়ে ইভেন দেশের যে পরিস্থিতি ওঠানামা করে, এই জ্বর সর্দি ঠান্ডা লেগেই থাকে, যারা নাকি খুব ভালো বুঝে, তারা পর্যন্ত এগুলা বলতেছে। এগুলো হচ্ছে তাদের ব্যক্তিগত ওপিনিয়ন। এখন এগুলাকে আপনি ইগনোর করতে পারবেন? কোনো সুযোগ আছে ইগনোর করার? ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে না, এটা সবচেয়ে বড় বাস্তব কথা। ইভেন নির্বাচন কমিশনের কি বক্তব্য শুনেননি আপনারা? যে আমাকেও একদিন জুতার মালা পরিয়ে দিবে এই নির্বাচনকে কেন্দ্র করে, যে এই নির্বাচন গণতন্ত্রেও নাই, গণভোট সংবিধানেও নাই, সংবিধান আপনার বাতিলও করে নাই, সাসপেন্ডও করে নাই, কিছুই করে নাই। নতুন সংবিধান তারা সেখানে আপনার কি বলে এই তৈরিও করে নাই, সংবিধানের কোনো কিছুই করে নাই। কিন্তু সরকার অবৈধ নির্বাচন দিয়ে অবৈধভাবে কাকে সরকার গঠন করাবে বলেন তো? আর বহির্বিশ্ব এটা কি মেনে নিবে? এটা মেনে পশ্চিম কালেও নিবে না। কাজেই এখন এগুলাই প্রমাণ করে ফেব্রুয়ারিতে যেহেতু এই সরকারের তারা বৈধতা কোনো কিছুই নাই, সংবিধান তো নাই, নির্বাচন গণভোট হা ভোট না ভোট পশ্চিম ধারের পাশেও নাই, কাজেই এই নির্বাচন অবৈধ। এই নির্বাচনকে সবাই প্রত্যাহার করুন। বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সকলেই এই নির্বাচনটি প্রত্যাহার করেছে। আমি অসংখ্যবার আপনাদেরকে বলেছি, আমি 12 ফেব্রুয়ারি নির্বাচন হওয়া নিয়ে এখনো কনফিডেন্ট না। অসংখ্যবার অসংখ্য যুক্তি দিয়ে বুঝিয়েছি। আমি এর আগে যা বলেছি সেগুলো আমি রিপিট করতে চাই না। আমাদের নিয়মিত দর্শক যারা, তারা সবাই জানেন। আমি সোজা বাংলায় নতুন যারা আছেন তাদেরকে আমি বলি, নির্বাচন হওয়ার কোনো পরিবেশ বাংলাদেশে নাই, এবং এই পরিবেশটা নাই যে সে অবস্থাটা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তৈরি করেছে। তার নির্বাচন অনুষ্ঠানে কোনো আগ্রহ ছিল না, কোনো ইচ্ছাও ছিল না। সে জাস্ট এখন বলি যে ছেড়ে দেওয়া কাইন্দা বাচ্চি, ভিক্ষা চাই না কুত্তা সামলা, সেই জন্যই সে ইলেকশনটা দিচ্ছে। এবং আপনারা যারা এই সরকারের প্রথম 6 মাস 7 মাস 8 মাস মনে আছে, তারা ভেবে দেখবেন যে, এবং রিকল করবেন, মনে করবেন
এই সরকার প্রথমে নির্বাচনের কথা শুনলে গা জ্বালা করে উঠতো, উপদেষ্টারা যা ইচ্ছা তাই বলতো নির্বাচনের কথা বললি, এমন একটা অবস্থা কিসের খালি নির্বাচন করে। এমনও বলেছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে, তারা যে ক্ষমতায় থাকার জন্য পাগল হয়ে গেছিল এটা ঢাকার জন্য। কিন্তু ব্যর্থ একটা সরকার, অথর্ব একটা সরকার, দুর্বল একটা সরকার নিজেরা নিজেদের ব্যর্থতা থেকে বাঁচার জন্য শেষ তাদের এক্সিট এই নির্বাচনের পথটাই বেছে নিয়েছিল। বাট ওই যে প্রথম থেকে গাফিলতি করেছে, নির্বাচন করতে চায়নি, নির্বাচনের কোনো প্রস্তুতি নেয়নি, নির্বাচনের পরিবেশ রাখেনি, সেটাই দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠছে। তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, তিনি লন্ডনে থাকতে আশঙ্কার কথা বলেছেন যে নির্বাচন বানচাল করতে চায় একটা অংশ, দেশে এসেও তিনি আকার ইঙ্গিতে বলেছেন। আর বাংলাদেশের সাধারণ মানুষের সাধারণ ধারণা, আমরা যেটাকে পাবলিক পারসেপশন বলি, সবার মধ্যে একটা দুরু নির্বাচন হবে। আমি বলছি বহু নির্বাচনী প্রার্থী আছেন, তাদের মধ্যেই টেনশন যে নির্বাচনটাকে আসলে 12 তারিখে হবে কিনা। এখন তারেক রহমান এসে যখন আবার যেটা বলা হচ্ছে যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে আর 20 দিনও নাই, তখন যখন তারেক রহমান শঙ্কা প্রকাশ করেন এটাকে এমনি উড়িয়ে দেওয়ার মতন, ফেলে দেওয়ার মতন, এই লেভেলের একজন নেতা, শীর্ষ নেতা কি কোনো ধরনের কোনো আশঙ্কা ছাড়া, কোনো ইনফরমেশন না পেয়ে তিনি কথা বলছেন? একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন আবার অন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, মানে আগে যারা ষড়যন্ত্র করেছে তারা না, নতুন কেউ। তাহলে তারা দেশের ভেতরেই আছে, দেশের ভেতরে থাকা কোনো গ্রুপ। যদি ধরে নেই যে আওয়ামী লীগ আগে নির্বাচন চায়নি, যদি ধরে নেই আওয়ামী লীগ চায় হয়তো, আমার ধারণা যেটুকু, কারণ আওয়ামী লীগ ওই যে বলি না যে আগে আজরাইল বিদায় হোক, ডক্টর ইউনূস বিদায় হোক, আল্লাহ 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 সুবহানাল্লাহ করছে আওয়ামী লীগের লোকজন, আগে ইউনূস সরকার বিদায় হোক, তারপরে দেখা যাবে কি হবে। সেই দিক থেকে আওয়ামী লীগ নির্বাচন চায় না এরকম কি আমার মনে হয় না, কারণ তার সামনে এমন কোনো আশার বাতি নাই যে এই নির্বাচন বাতিল করে দিলেই খুব স্বল্পতম সময়ে সে ফিরে এসে একটি আবার অংশগ্রহণমূলক নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে অংশ নিতে পারবে, সে পরিস্থিতি নাই। যাক, ফলে দেশের ভেতরে কোনো অংশ কিনা, সেই অংশটি কে হতে পারে যাকে তারেক রহমান সন্দেহ করছেন। যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয় এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন গত 15-16 বছর আপনারা ভোট দিতে পারেননি, আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। যারা কাজটি করেছে তারা দেশ থেকে চলে গিয়েছে। তিনি নোয়াখালীতে হাতিয়াদ্বীপ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন শুধু ভোট দিলেই চলবে না, ওখানে থাকতে হবে। তারেক রহমান তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে বলেছেন। এটা আবার জামাত আজকে ট্রল করেছে, বলে যে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্র নাকি দখল করতে চাচ্ছে বিএনপি। যাক, আপনার ভোটের হিসাব কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে। দেশটা আমাদের সকলের, সব ধর্মের লোককে একসঙ্গে থেকে আমাদের দেশ গড়তে হবে। এই দেশে আমাদের প্রথম শেষ ঠিকানা। তিনি আরো বলেন সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জেতাতে হবে। এর আগে এলাকার মানুষ অনেককে দেখেছে, তারা কিন্তু সমস্যার সমাধান করেনি। নদী ভাঙ্গন রোধ, বেড়িবাঁধ, এগুলো আমরা ইনশাল্লাহ করবো। তবে আপনাদেরই একটা দায়িত্ব আছে, আপনাদের দায়িত্ব ধানের শীষকে জয়যুক্ত করা। এইসব কথাবার্তা আমি মনে করি যে নির্বাচনের আগে রাজনৈতিক নেতারা বলে, নির্বাচনের পরে বলে। আরে সেই প্রশ্ন যদি করে, আপনাদের 4 দলীয় জোট সরকার ক্ষমতায় গেছেন, তখনও হাতিয়ায় সন্দীপে আপনাদের দল এইসব আশ্বাস দিয়ে তো সেসব এলাকায় পাশ করেছে, তো তখন কতটুকু করেছেন, আর এবার যে করবেন তার গ্যারান্টি তো মানুষ পায় না। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।